তাহলে ভাই সাহেব এখন কি ভাবছেন এ ব্যাপারে? আব্দুল আজিজ চিন্তিত কণ্ঠে বললেন, কি আর ভাবব, এই কয়দিন আগে শিরিবানু ফের পত্র দিয়ে আমাকে যেতে বলেছে সেখানে। পত্র দিয়ে যেতে বলেছেন মানে? ভাই সাহেব কি তাহলে সেই থেকে আর ঢাকাতে যাননি? কি করে যায় বলুন? এতটার পর সেখানে যেতে তো দুচোখ আমার ঢেকে আসছে সরবে। আমার আব্বা আম্মা আর মাকানের আর সকলে আমার সেখানে উপস্থিতি নিয়ে কি ভাববেন, সে কথা ভেবেই তো দিশেহারা হচ্ছি আমি। উমিতালে আবার কলরব করে উঠে বলল, আরে সে কি, শরম পেলে চলবে কেন দোস্ত? ওই যে কথায় বলে, রণে আর প্রেমে শরম বলে কোনো কথার স্থান নেই। প্রেমও করবে আবার শরমও করবে, মানে দুই নৌকায় দু পা দিলে আখের তোমার ঝরঝরে। দোস্ত, এই যে আমাকে দিয়েই দেখো না, যার পর নেই অপমান করার পরও আমার ভাবি সাহেবা যখন আমাকে স্বাদের কথা বললেন, তখন কি কোনো শরম করেছি আমি? না মান অভিমান করেছি? এক কথায় লাফিয়ে উঠে রাজি হয়ে গেছি। শরম করে কি আখের খোয়াবো? রচনার বেগম ধমকে উঠে বললেন, আপনি থামেন তো। এরপর তিনি আব্দুল আজিজকে বললেন, না ভাই সাহেব, শিরিবানু বহিন চিঠি লিখে যেতে বললেন, আর তার কোনো মুসিবত হয়নি তো? ওই তো বললাম, মুসিবত তো হয়েছে। তাছাড়া তাকে শাদি দেওয়ার জন্যও নাকি আমার আম্মা উঠে পড়ে লেগেছেন। তবুও চুপচাপ বসে আছেন আপনি। জোর করে কোথাও যদি শাদি দিয়ে ফেলেন তার, তা কি করে হবে? শিরিবানু রাজি না হলে জোর করে কি কাউকে শাদি দেয়া যায়? তা না যাক, জুলুম আর নির্যাতন করে তো সে কারণে আরও বেশি বেড়ে যেতে পারে। তা কিছুটা পারে বই কি, তবে আমার আব্বাজান বড় বিবেচক লোক। তিনি থাকতে নির্যাতন মাত্রা ছাড়িয়ে যাবে এমন আমি মনে করি না। তাই বলে ওই ভেবেই ভাই সাহেব বসে থাকবেন চুপচাপ? তার কোনো জরুর সেখানে যাওয়া উচিত। হ্যাঁ, তা মানে মুসিবত বেড়ে যাচ্ছে আর ভাই সাহেব নিষ্ক্রিয় হয়ে বসে আছেন, এ তো বড় তাজ্জব কথা। জলদি জলদি জরুর তাকে যেতে হবে ঢাকায়। সেখানে বসে থাকলে কি সুরাহা কিছু হবে? আব্দুল আজিজ চিন্তিত কণ্ঠে বললেন, জি জি, আমি সে কথাটাই ভাবছি। জলদি জলদি যেতে হবে আমাকে, এটাই এখন জোরদারভাবে অনুভব করছি। আর দেরি করা সত্যি ঠিক হবে না। অবশ্যই শিগগির শিগগির যান সেখানে। কখন কি ঘটে যাবে কে বলতে পারে? তা ঠিক, হপ্তাখানেকের মধ্যেই আমি যাব জরুর, এ নিয়ে আর কথা নেই। হ্যাঁ, তাই যান। এরপর আরও কিছু আলাপান্তে আব্দুল আজিজ মেজবানদের উষ্ণ মেহমানদারি কবুল করলেন এবং কিছুটা রাত করে মক্কানে ফিরে এলেন। হপ্তাকালের মধ্যে আব্দুল আজিজ ঢাকায় যেতে পারলেন না। উমিদ আলীর মকান থেকে এক সপ্তাহের মধ্যেই ঢাকায় যাওয়ার যে দৃঢ় সংকল্প নিয়ে তিনি ফিরে এলেন, কয়েকটা দিন না যেতে সেই ইরাদা তার বানচাল হয়ে গেল। অকস্মাৎ এক অপ্রত্যাশিত ঝামেলায় পড়ে আব্দুল আজিজ আটকে গেলেন এবং ঝামেলাটা পয়দা হল হুগলিতে আর প্রশাসক হওয়ার কারণে আব্দুল আজিজ সেই মুহূর্তে হুগলি ছাড়তেও পারলেন না। ঝামেলাটা বাঁধাল ওই ইংরেজরাই। বাংলা মুলুকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসা অত্যন্ত লাভজনক হওয়ায় দিনে দিনে সে ব্যবসার এতই প্রসার ঘটেছিল যে কোম্পানিকে এখন এখানে একটি পৃথক এবং স্বয়ংসম্পন্ন দপ্তর খুলতে হল। এ যাবৎ বাংলা মুলুকে কোম্পানির ব্যবসা বাণিজ্য মাদ্রাজ থেকে কোম্পানির মাদ্রাজ কাউন্সিল দ্বারা নিয়ন্ত্রিত হতো। বাংলায় অবস্থিত কোম্পানির কুঠিয়াল এবং কর্মচারীরা এই মাদ্রাজ কাউন্সিলের অধীন ছিল। বাংলা মুলুকে ব্যবসার এই বিপুল অগ্রগতি দেখে কোম্পানির কর্তৃপক্ষ বাংলায় কোম্পানির এক পৃথক এবং মাদ্রাজ থেকে স্বাধীন দপ্তর খুলল এবং ভিনসেন্টকে সরিয়ে উইলিয়াম হেজ নামক কোম্পানির এক অন্যতম পরিচারককে বাংলায় কোম্পানির প্রতিনিধি এবং এই নয়া দপ্তরের প্রধান করে পাঠাল। এই নয়া দপ্তর হুগলিতেই খোলা হল এবং উইলিয়াম হেজের বাসস্থান এই হুগলিতেই নির্ধারণ করা হল। উইলিয়াম হেজ এসে এ নয়া দপ্তরের দায়িত্ব নিয়ে তার বাসস্থানে উঠল। এ পর্যন্ত কোনো জটিলতা ছিল না। কুঠি স্থাপন করে বাণিজ্য করার অনুমতি দেওয়ার পর
কুঠিয়ালরা কোন কুঠিতে তাদের প্রধান দপ্তর খুলবে, কোথায় তাদের প্রতিনিধি বা দপ্তর থাকবে, এটা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত ব্যাপার। বাংলা প্রশাসনের এটা দেখার বিষয় নয়। কিন্তু এইটুকুতেই ইংরেজরা থামল না। একজন দলপতিসহ ইংল্যান্ডের ২০ জন খাস ইংরেজ সৈন্য এসে তারা হেজের মকানে মোতায়েন করল। অন্য কথায়, এক দেশে অন্য দেশের ফৌজ এসে অবস্থান নিল। স্বাভাবিকভাবেই সৃষ্টি হল উত্তেজনা। খবরটা জানাজানি হতেই প্রশাসক আব্দুল আজিজের কাছে সবিস্ময়ে ছুটে এলেন ফৌজদার আব্দুল গনি এবং অন্যান্য ফৌজদার ও আমলারা। ছুটে এলো মুদাররেস উমিদ আলী। উমিদ আলীর সেপাই তালেবে ইলেমরাই এ খবর উমিদ আলীর কাছে পৌঁছাল। আব্দুল আজিজের কাছে খবরটা পরিবেশন করেই ফৌজদার আব্দুল গনি প্রশ্ন করলেন, এ অনুমতি কি আপনিই দিয়েছেন জনাব? স্তম্ভিত হয়ে আব্দুল আজিজ বললেন, না তো, আমি কিছু জানি না তো। ফৌজদার আব্দুল গনি সাহেব সক্রোধে বললেন, তাহলে হুকুম দিন জনাব, এখনই ওই সেপাইদের পিঠে বাংলার বাইরে বের করে দেই। বেটাদের এত বড় দুঃসাহস! দুঃসাহস তো বটেই, আন্তর্জাতিকভাবেও এটা একটা অবৈধ এবং গর্হিত কাজ। একটি স্বাধীন সার্বভৌম দেশে অন্য দেশের সৈন্য এসে বিনা অনুমতিতে প্রবেশ করা এক অমার্জনীয় অপরাধ। খবর শুনে আব্দুল আজিজের মাথায় আগুন জ্বলে উঠল। একবার তার ইচ্ছে হল আব্দুল গনি সাহেব সাথে নিয়ে তিনি এখনই বেরিয়ে পড়েন তলোয়ার হাতে। কিন্তু ইচ্ছে হলেও আব্দুল আজিজ এখন আর তা পারেন না। এখন তিনি প্রশাসক। ঘটনাটির ভেতর বাহির না জেনে নিজে তিনি বেরোতে আদৌ পারেন না, কাউকে সে হুকুমও দিতে পারেন না। জবাবে আব্দুল আজিজ বললেন, হ্যাঁ, তাই করা উচিত। ওই ঔদ্ধত্য বরদাস্ত করার নয়। কিন্তু ব্যাপারটা কি, এর পিছনে কি আছে, নবাব বাহাদুর বা অন্য কারো অনুমতি আছে কিনা, এসব না জেনে ক্রোধের বশে কোনো কিছু করা আমাদের ঠিক হবে না। ব্যাপারটা আগে বুঝে নিতে দিন। ফুঁসে উঠল উমিদ আলী। সে বলল, দেখো দোস্ত, তোমার এলাকা, তুমি কিছুই জানো না, ব্যাস, এরপর আর বুঝাবুঝির কি আছে? আগে লাঠি মেরে বের করে দাও, বুঝে নেবে পরে। দোস্ত, খোদ বাদশার হুকুম থাকলেও সেটা তোমাকে দেখানোর পর তবে তারা ফৌজ ঢোকাবে তোমার এলাকায়। তা যখন করেনি, তুমি ওদের ধুনলে বাদশাও কোনো কসুর ধরতে পারবেন না তোমার। অত্যন্ত ন্যায্য কথা। তবু প্রশাসক হওয়ার পর আব্দুল আজিজকে অনেক কিছু বিবেচনা করে দেখতে হচ্ছে। স্রেফ একদিকে তাকিয়ে একটা কিছু করতে তিনি পারছেন না, কারণ ভুল হলে সে কৈফিয়ত তামামি তাকে দিতে হবে। এছাড়াও আছে মানবিক বিবেচনা। হুকুম দিলে ওই কজন সেপাইকে এরা তুলো বানিয়ে ছাড়বে। যদি কোনো যুক্তিসঙ্গত কারণ ওরা এসে থাকে, যোগাযোগ বিভ্রাটের দরুন সে কারণটা যদি তিনি না জানেন, এদের এভাবে নির্যাতন করলে মানবিকতার মস্ত বড় বরখেলাপ হয়ে যাবে। যদিও আব্দুল আজিজ জানেন মানবিক বিবেচনা পাওয়ার যোগ্য চরিত্র ইংরেজদের নয়। এখানে উল্লেখ্য যে যদিও ইমানদাররা অবিবেচক হতে পারেন না, তবুও ইমানদারদের এই মানবিক বোধটাকে বেঈমানরা বারবার কাজে লাগিয়ে এসেছে এবং এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। যাই হোক, নানাবিধ কারণে আব্দুল আজিজ বাধ্য হয়ে সবাইকে সবিশেষ বোঝালেন এবং বুঝিয়ে তাদের শান্ত করে উইলিয়াম হেজকে তলব দিয়ে পাঠালেন। সৈন্য আনার কালে ইংরেজরা, বিশেষ করে উইলিয়াম হেজ, জানত যে কাজ তারা করেছে তা অবৈধ এবং এজন্য তাদের কৈফিয়ত দিতে হতে পারে। এ কারণে তাদের নজর সদা জাগ্রত ছিল। ইংরেজ সৈন্য হুগলিতে অবতরণ করার সাথে সাথে হুগলির সামরিক ও বেসামরিক লোকজনের মধ্যে যে বিস্ময় আর রোষ তারা লক্ষ্য করল, তাতে তারা বুঝল স্রেফ কৈফিয়ত দেওয়ার মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ না থেকে আরও অনেক দূর গড়িয়ে যেতে পারে। তারা মনে মনে শঙ্কিত ছিল। তলব পেয়ে উইলিয়াম হেজ তড়িৎ গতিতে ঢাকায় লোক পাঠিয়ে দিল। সৈন্য আমদানির যথাযথ কৈফিয়ত দেওয়ার পর নবাবের দরবার থেকে যাতে করে এ ব্যাপারে কোনো বদহুকুম না আসে বা হুগলির প্রশাসন যাতে করে সেখান থেকে কোনো প্রকার সাহায্য উৎসাহ না পায়, প্রেরিত লোককে উইলিয়াম হেজ সেই ব্যবস্থা করে আসতে বলল। হেজ তাকে আরও বলল, ঠিকমতো বুঝাতে পারলে ব্যাপারটা এখনও মামুলি। নবাবের কাছে যাওয়ার আগে সে যেন নবাবের দরবারীদের ধরে
এবং তাদের আগে হাত ধরে ফেলে। ঢাকাতে লোক পাঠিয়ে দেওয়ার পর উইলিয়াম হেজ নিয়ে যাওয়ার সাহস না করে কুঠির একজন অভিজ্ঞ কুঠিয়ালকে তার প্রতিনিধি করে প্রশাসক আব্দুল আজিজের কাছে কৈফিয়ত দিতে পাঠালো। প্রতিনিধি কুঠিয়াল এসে তাজিমের সাথে প্রশাসককে হাঁটু গেড়ে অভিবাদন জানালো এবং উঠে দাঁড়িয়ে খোশ মেজাজে বলল, হুজুরের তলব পাইয়া আমি লোক আসিয়াছি। প্রশাসক আব্দুল আজিজ ও রুষ্ট কণ্ঠে বললেন, আমি তোমাকে তলব দেইনি, তোমাদের দপ্তর প্রধান উইলিয়াম হেজকে তলব দিয়েছি, তুমি এসেছ কেন? হেজের প্রতিনিধি কুঠিয়ালটি সবিনয়ে বলল, হুজুর ও আদমি এখানে বিলকুল নয়া আদমি আছে, কিছু ভালো বোঝে না और রীতিনীতি জানে না। হুজুর মেহরবানি করে আমাকে প্রশ্ন করুন, আমি উহার পক্ষে কথা বলিবে। বটে, তোমরা এখানে সৈন্য এনেছে কেন? এদেশ তোমাদের দেশ না আমাদের দেশ? তোমাদের দেশের সেপায় তোমরা কোন সাহসে এই হুগলিতে এনে মোতায়েন করেছ? জবাবে কুঠিয়ালটি অবিচল কণ্ঠে বলল, নেহি নেহি, ইয়ে তো কুই ডেঞ্জারাস ম্যাটার, আই মিন মারাত্মক বিষয় না আছে হুজুর, বিলকুল মামুলি বিষয়, ক্রোধ হইবার কিছু না আছে। মামুলি বিষয়? জি হুজুর, স্রেফ একটু ডেকোরামের ব্যাপার। ইয়ে হেড সাহেব, আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন মস্ত বড় আর্মি আছে হুজুর, কোম্পানির এক জবরদস্ত ডাইরেক্টর আছে, উহাকে ইজ্জত দেওয়ার জন্যে আমরা আমাদের নিজের দেশের 20 সোলজার উহার মাকানে মোতায়েন করিয়া দিয়াছে। আব্দুল আজিজ আরও অধিক রুষ্ট হলেন, বললেন, তার মানে ইজ্জত দেওয়ার জন্যেই তোমরা ফৌজ মোতায়েন করেছ? জি হুজুর, আমাদের কোম্পানির লোকদের মধ্যে উহার ইমেজ, আই মিন ভাবমূর্তি মজবুত না হইলে আমাদের লোকদের উনি কন্ট্রোল করিবে কি করিয়া? সেই ভাবমূর্তি মজবুত করার জন্যেই তোমরা তোমাদের দেশের সেপায় আমাদের দেশে আনলে। নিরাপত্তার ভি জরুরাত আছে হুজুর, হেড সাহেব একজন গুরুত্বপূর্ণ আদমি, উহার নিরাপত্তা বিবেচনা করিতে হবে তো জরুর। আব্দুল আজিজ গর্জে উঠে বললেন, খামোশ, এদেশে সেপাই নেই, এদেশে প্রশাসন নেই, এদেশের কোথাও কোনো নিরাপত্তা বিধানের দায়িত্ব কি তোমাদের না এদেশের প্রশাসনের? এদেশের নিরাপত্তা বিধান কি তোমাদের দেশের সেপাইরা করবে না এদেশের সেপাইরা করবে? পেয়েছ কি তোমরা? অধিক বিচলিত না হয়ে কুঠিয়ালটি ধীর কণ্ঠে বলল, জি হুজুর, নিরাপত্তা বিধান তো জরুর এদেশের প্রশাসন করিবে, লেকিন আমাদের জন্য ইহা ইনাফ, আই মিন জিয়াদা না আছে। অর্থাৎ? কুঠিয়ালটি এবার জোর দিয়ে বলল, হুজুর, কেন খেয়াল করিতেছেন না আমাদের মাদ্রাজ কোঠিতে ইউরোপিয়ান সোলজারের একটো পুরো বাহিনী আমরা রাখিয়াছে, এক মস্ত বড় বাহিনী। সি পাইরেটস, আই মিন জলদস্যুদের দ্বারা আমাদের মাদ্রাজ কোঠি আক্রান্ত হইল, জানমালের ক্ষতি হইল, বাদশার অনুমতি লইয়া সেখানে আমরা দুর্গ তৈয়ার করিল, ফোর্ট সেন্ট জর্জ আমাদের সেনাবাহিনীর ঘাঁটি হইল, আমাদের দেশের পুরো ব্যাটালিয়ন আসিল, আমরা এখনো নিরাপদে কাজকাম করিতেছি। এখানে তো আমরা কই দুর্গ নির্মাণ করিয়া সৈন্য দল আনিতেছে না হুজুর, স্রেফ হেড সাহেবকে ইজ্জত দেওয়ার জন্যে তাহার মাকানে কয়েকটো সেপাই দাঁড় করিয়া দিয়েছে। হুজুর ইহাটে নাখোশ হইতেছে কেন? আব্দুল আজিজ বেগ বিষয়টি চকিতে একটু চিন্তা করলেন। বাদশার এই অদূরদর্শিতার কথা ভেবে কিঞ্চিত বিমর্ষ হলেন তিনি। এরপর তিনি কণ্ঠে জোর এনে বললেন, তাহলে সেই অনুমতি তোমাদের কোথায়? এখানে ফৌজ আনার আগে সে অনুমতি কি আদৌ তোমরা নিয়েছ? কুঠিয়ালটি সঙ্গে সঙ্গে জবাব দিল, জি হুজুর, জি, ইয়ে একটু মামুলি ম্যাটার, অনুমতি লইবার কোনো বিষয় না আছে, তবু বিষয়টি আমরা ঢাকার নবাব বাহাদুরকে জানিয়া দিয়াছি। হুজুর দাবি করিলে আমরা অনুমতি ভিয়া আনিয়া দেবে। আব্দুল আজিজ পুনরায় সক্রোধে বললেন, আনিয়ে দেবে মানে? আমার এলাকায় সেপাই এনেছ তোমরা, আমার অনুমতি কোথায়? কুঠিয়ালটি এবার কাবু হয়ে বলল, আমরা উহা ভাবিয়া দেখে নাই হুজুর, উহা মাফ করিয়া দিন, বিলকুল মামুলি বিষয়, মামুলি করিয়া আমরা ভাবিল, নবাব বাহাদুরের জানা থাকিলেই চলিবে, ইহার জন্য অর কই অনুমতি জরুরত হবে না। বটে, নবাব বাহাদুরের জানা থাকিলেই চলিবে? হুজুর, যে কসুর তোমরা করেছ আর যে স্পর্ধা তোমরা দেখিয়েছ তা অমার্জনীয়। নবাব বাহাদুরকে জানিয়েছ বলেই এই মুহূর্তে তোমাদের কিছু বলছি না, কিন্তু হুঁশিয়ার,
ঢাকা থেকে কোনো নির্দেশ যদি অবিলম্বে না পাই তাহলে তোমাদের অনেক খেসারত দিতে হবে এই জন্যে। আব্দুল আজিজ ক্রোধ ভরে কুঠিয়ালটিকে বিদায় করে দিলেন। এই কৈফিয়তে তিনি নিজে বা হুগলির কোনো ফৌজদার পরিতৃপ্ত হলেন না। বিশেষ করে ফৌজদার আব্দুল গনি সাহেব এই ফালতু অজুহাত একদম হজম করতে পারলেন না। প্রশাসনের কাছে পুনরায় তিনি বল প্রয়োগের অনুমতি চাইলেন। উমিদ আলীর আহার ঘুম সেই থেকে উঠে গেছে। কি সর্বনাশ, কি সর্বনাশ! বাংলার জমিনে ইংরেজ ফৌজ, কোন গজবের আলামত এটা! এই বলে সেদিন রাত বুক চাপড়িয়ে বেড়াচ্ছে। আব্দুল গনির কণ্ঠস্বর সেই কণ্ঠে মিলিয়ে বলল, পিটাও আগে বেটাদের, তবে আর কোনো কালে ঢাকা থেকে কোনো নসিহত আসবে তারই ইন্তজারে বসে থাকবে তুমি? লোহাটে যে গরম থাকতে পেটাতে হয় সে কথাটা ভুলে গেলে? ওরা ঢাকার কথা যা বলছে তাই বা কতখানি ঠিক কে জানে। আগে পেটাও, পরে মেটাও। আব্দুল আজিজ এবার মুসিবতে পড়ে গেলেন। কিন্তু এই মুহূর্তে তাকে সাহায্য করলেন ফৌজদার মির্জা মালিক এবং ফৌজদার আব্দুল কাদের। তারা বললেন, এখনই এত হুটপিট না করে ঢাকাতেই তাহলে খোঁজ নিয়ে দেখা উচিত। বিষয়টি যদি ঢাকা পর্যন্ত গড়িয়ে থাকে তাহলে আমাদের কিছু করার এখন হঠকারিতা হবে। অনুমতি বা ওদের পেছনে এখানে জোর সমর্থন না থাকলে আমরা যখন তখন বল প্রয়োগ করতে পারব। কথা কাটাকাটি করে অতি সত্বর ঢাকাতে লোক পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হল। আব্দুল আজিজ এই মুহূর্তে একবার ভাবলেন নিজেই তিনি ঢাকায় যাবেন। তিনি গেলে এই সাথে তার বাড়ির খবর করে আসতে পারবেন। কিন্তু হুগলির আবহাওয়া তখন অত্যন্ত গরম। প্রতিবাদ না করলেও আব্দুল গনি এবং অন্যান্যরা এ সিদ্ধান্ত খোঁজ দিলে গ্রহণ করতে পারলেন না। এ সামান্য একটা স্থানীয় ব্যাপারে ঢাকা নিয়ে টানাটানি করাটা তাদের মনোপুত হল না। এ নিয়ে সেপাইদের মাঝে উত্তেজনা বিরাজ করতে লাগল। এই মুহূর্তে আব্দুল আজিজ হুগলিতে না থাকলে ক্ষিপ্ত সেপাই সেনারা যে কোনো কারণে যে কোনো মুহূর্তে আধিক্য ঘটিয়ে ফেলতে পারে ভেবে আব্দুল আজিজ ঢাকা যেতে পারলেন না। তিনি ফৌজদার আব্দুল কাদেরকে ঢাকায় পাঠিয়ে দিলেন এবং নবাবের মনোভাবটা জেনে নিয়েই তাকে জলদি ফিরে আসতে বললেন। নসিবটা বরাবরই ইংরেজদের পক্ষে ছিল। এ সময় নবাব শায়েস্তা খান বাহাদুর জরুরি এক কাজ নিয়ে দিল্লিতে গিয়েছিলেন এবং দপ্তরের দায়িত্ব ঢাকার দেওয়ানের উপর ছিল। যে কোনো কারণেই হোক দেওয়ান সাহেবের কিছুটা ইংরেজ প্রীতি ছিল। ঢাকার কুঠির বর্তমান কুঠিয়াল প্রধান মিস্টার পনসেন্ট দেওয়ানকে একজন গুড ম্যান ও যুক্তিসঙ্গত লোক বলে অভিহিত করত। অনায়াসেই ইংরেজরা দেওয়ানকে সমঝাতে সক্ষম হল। দেওয়ানও এটাকে তুচ্ছ একটা ব্যাপার বলে গণ্য করলেন। ফলে ফৌজদার আব্দুল কাদের ঘটনা জানতে গেলে দেওয়ান সাহেব তাকে কিছুটা রুষ্ট কণ্ঠেই বললেন, এ নিয়ে আপনাদের এত মাথা ব্যথার কারণটা কি ঘটল? তারা তাদের জানমাল তাদের নিজের লোক দিয়ে হেফাজত করবে, এতে আমাদের আপত্তিটা কোথায়? ওরা যদি কখনো আমাদের প্রশাসনিক কর্মকাণ্ডে বিঘ্ন সৃষ্টি করতে আসে তখন আমরা তাদের নিয়ে ভাবব, আর আপনারাও আপনাদের করণীয় করবেন। এখন সবাই এ নিয়ে মাতামাতি না করে যার যার নির্দিষ্ট কাজ তাই আপনারা করুন গে। জবাব নিয়ে আব্দুল কাদের হতাশ দিলে অতি সত্বর ফিরে এলেন। খবর শুনে আব্দুল আজিজ সহ সকলেই বিমর্ষ হয়ে গেলেন। আব্দুল আজিজ মলিন কণ্ঠে বললেন, দেখুন তো, আপনারা যে সবুর করতে চান না, একটা কিছু ঘটিয়ে ফেললে অবস্থাটা কি দাঁড়াতো এখন? সঙ্গত কারণে ফৌজদার আব্দুল গনি সাহেব সহ সকলে লাজবাব হয়ে গেলেন। নবাবের অনুপস্থিতিতে দেয়ানের সিদ্ধান্তই চূড়ান্ত। এর বিরুদ্ধে কারো কিছু করার নেই। এ সিদ্ধান্ত পাল্টালে একমাত্র নবাব বাহাদুরই পাল্টাতে পারেন, নচেত নয়। সবার সাথে আলাপ করে আব্দুল আজিজ স্থির করলেন, নবাব বাহাদুর ফিরে এলে তিনি নিজে যাবেন এবং এ নিয়ে নবাবের সাথে দরবার করবেন। অতঃপর ঢাকায় যাওয়ার জন্য আব্দুল আজিজ নবাবের ফিরে আসার পথ চেয়ে অপেক্ষা করতে লাগলেন। তামাম খবর শুনে উমিদ আলী এক ফাঁকে এসে একটা মস্ত বড় নিঃশ্বাস ফেলে আব্দুল আজিজকে বলল, আমার সব বুঝা শেষ হয়ে গেল দোস্ত। তোমার আর যে যাই ভাবো, এ আপদ আর ঘাড়ে থেকে নামল না, এটা স্থায়ী হয়ে গেল। জোর কণ্ঠে প্রতিবাদ করার মনোবল আব্দুল আজিজের ছিল না। তিনি উদাস কণ্ঠে বললেন, মানে?
এই ইংরেজ সৈন্যরা রয়ে গেল এখানে। ইমারতের এক কোণে বটবৃক্ষের যে কচি চারাটা আজ 2 আঙ্গুলে উপড়ে ফেলা যায়, এই প্রশাসনের সবাই সেটাকে উপেক্ষা করে গেল। কালক্রমে ওই চারাটাই মহীরুহ হয়ে একটা ইমারত গ্রাস করে ফেলবে। এটা কি বলতে পারে? দোস্ত, এমনকি এইটাই যে ইংরেজদের সামরিক ঘাঁটির শুভ সূচনা হয়ে গেল কিনা কে জানে। আব্দুল আজিজ মনে মনে চমকে উঠলেন। ফের তিনি উদাস কণ্ঠে বললেন, আল্লাহ মালুম। তবে নবাব বাহাদুর ফিরে এলে আমি আর 1 দফা কোশেশ করে দেখব, এরপর আমাদের নসিব। উমির আলী নিঃশ্বাস চেপে বলল, কিন্তু নবাব বাহাদুরের ফিরে আসার অপেক্ষায় আব্দুল আজিজ বসে থাকার অবকাশ আর রইল না। হঠাৎ এ সময় যে এক পত্র এসে তার হাতে পড়ল, তা পাঠ করে আব্দুল আজিজের মাথা মগজ বনবন করে উঠে পড়ল। পত্রখানা হপ্তা 1.5 আগের লেখা, কিন্তু পত্রবাহক হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় এত দেরিতে সে পত্র তার হাতে এসে পড়েছে। পত্র লিখেছে শিরিবানু, খুবই ক্ষিপ্র হস্তে লেখা। পত্রের সাথে শিরিবানু আব্দুল আজিজের দেয়া সে আংটিটা ফেরত পাঠিয়ে দিয়েছে। সে লিখেছে, ছোট সাহেব, এই শেষবারের মতো আমার সালাম গ্রহণ করে আপনার কাছে এ জীবনে কসুর যা করেছি তা মাফ করে দেবেন। সীমাহীন আগ্রহ নিয়ে আপনার পথ চেয়ে থেকে থেকে অবশেষে মর্মান্তিক নিরাশ হতে হল। আমাদের প্রাণান্তকর দুর্ভোগ আপনার দিলে কোনো সাড়া জাগাতেই পারল না। যে অকথ্য নির্যাতন আমাদের উপর চলছে তা মানুষ তো নয়ই, বোধ করি অনেক পশুও তা সহ্য করতে পারবে না। এ কথা জানিয়ে আপনাকে পত্র দেওয়ার পরও আপনি নিজে তো এলেনই না, জবাবে একটা পত্র দেয়াও জরুরত মনে করলেন না। আপনার আম্মা যান আমাদের জীবন যে এখানে কতখানি দুর্বিষহ করে তুলেছেন তা এসে এক নজর দেখলে আপনি বুঝতে পারতেন। পত্র দ্বারা তার অর্ধেকটা আমি তুলে ধরতে পারিনি। এর উপর আবার এখন যা চলছে তা বর্ণনার অতীত। মোহাব্বতের খাতিরে আমি জান দিতে পারি, কিন্তু ইজ্জত খোয়াতে কিছুতেই পারি না। তাই বাধ্য হয়ে আমি আমার আম্মাকে নিয়ে নিজের ভাগ্য নিজেই খুঁজে নিতে বেরোলাম। আকাশ কুসুমের কিছুমাত্র আশা পোষণ করাও যে আমার এক চরম মূর্খামি আর মাত্রাহীন বেহায়াপনা, এটা এখন আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। তাই আপনার দেয়া আংটিটা ফেরত পাঠিয়ে দিলাম। মোহাম্মতের নাম করে ওটা আপনি আমার আঙ্গুলে পরিয়ে দিলেও এখন বুঝতে পারছি ওটা আপনার মহব্বত ছিল না, ওটা ছিল স্রেফ একটা ক্ষণিকের আবেগ। তাই এই উপহাসের কাঁটা আর আমি বয়ে বেড়াতে রাজি নই। ওটা ওই পত্রের সাথে ফেরত পাঠিয়ে দিলাম। আমাকে নিয়ে আপনার এই নির্মম পরিহাস এখানেই শেষ হোক। আল্লাহ তাআলার কাছে এখন এইটাই আমার একমাত্র কামনা। আমিন। শিরিবানু। পত্রখানা পাঠ করে আব্দুল আজিজ উন্মাদ হয়ে গেলেন। ফৌজদার মির্জা মালিক সামনেই ছিলেন। তাকে দপ্তরটা দেখতে বলে তিনি ঢাকার দিকে ছুটলেন। অবিরাম ছুটার পর ঝড়ের কাকের মতো তিনি ঢাকায় তাদের মাকানে এসে পৌঁছলেন। কিভাবে যে তামাম পথ পাড়ি দিয়ে এলেন তার সেটা খেয়াল রইল না। বাড়িতে পৌঁছে দেখলেন শিরিবানু আর তার আম্মা সে মাকানে নেই, এবং বেশ কয়েকদিন আগে থেকেই নেই। কোথায় তারা কেউ তা জান না। আব্বা আম্মার সাথে নিয়ে কথা বলার আগেই তিনি পুরো ঘটনার হদিশ করলেন। হদিশ করে যা জানলেন তারতে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। ঢাকায় আনার পর থেকে আব্দুল আজিজের আম্মা কামরুন নাহার বেগম শিরিবানুর আম্মা ও শিরিবানু এই দুজনের ঘাড়েই সংসারের যাবতীয় কাজকাম চাপিয়ে দেন। নিকৃষ্টতম কাজগুলিও জুলুম করে তাদের করিয়ে নেন। তুলনামূলকভাবে বাড়ির একজন নিম্ন পর্যায়ের দাসীও যে আরাম আহার পায় তা থেকেও তাদের তিনি বঞ্চিত করেন। এমনকি আব্দুল আজিজের দেয়া তামাম লেবাস তিনি কেড়ে নেন এবং মামুলি এক পরিচারিকার লেবাস শিরিবানুকে পরিয়ে রাখেন। এরই সাথে তাল দিয়ে চলে শিরিবানুকে শাদি দেয়ার তৎপরতা। কামরুন নাহার বেগম যেখানে যেখানে থেকে শিরিবানু শাদির প্রস্তাব আনতে থাকেন এবং শাদিতে সম্মত হওয়ার জন্য মা মেয়ে উভয়ের উপর চাপ সৃষ্টি করতে থাকেন। আব্দুল আজিজের আব্বা নকরির কাজে বাইরে বাইরে থাকার কারণে অন্দরের এত খবর করা তার সবসময় সম্ভবপর হয় না। তবু তিনি এসব ব্যাপারে অল্প বিস্তর প্রতিবাদ করতে থাকেন এবং কামরুন নাহার বেগমকে কিছুটা হুঁশিয়ার করেও দেন। তার এই হস্তক্ষেপের ফলে পরিস্থিতিটা
দুর্বিষহ হলেও তা সীমা ছাড়িয়ে যায় না। কামরুন নাহার বেগম একেবারেই হিংস্র হতে পারেন না। তবে পরিস্থিতিটা চরমে উঠে এক পক্ষকাল আগে। আব্দুল আজিজের আব্বাকে সরকারি এক কাজে কয়েকদিনের জন্য ঢাকার বাইরে যেতে হয়, আর ঢাকার বাইরেই থাকতে হয়। এতে করে কামরুন নাহার বেগম ফাঁকা ময়দান পেয়ে যান। কাজের চাপ বাড়িয়ে দিয়ে এবং ধমকিয়ে তিনি মদিনা বিবিকে তার ডেকে আনা বরের সাথে শিরবানুকে শাদী দিতে সম্মত করেন। কিন্তু পরপর দুটি বরের সাথে শাদী দিতে না পেরে, অর্থাৎ শিরবানুকে কবুল করাতে না পেরে কামরুন নাহার বেগমের মাথায় যেন আগুন ধরে যায়। তিনি দিগ্বিদিক জ্ঞান হারিয়ে ফেলেন। ক্রোধের আধিক্যে তিনি বাজারের এক লম্পট এবং খন্নাস আদমির সাথে শিরিবানুর শাদী দিতে উদ্যত হন। সহজ পথে কাজ হবে না জেনে তিনি বিকল্প পথ ধরেন। সেই খন্নাস আদমির সাথে গোপনে পরামর্শ করে তিনি স্থির করেন যে শিরিবানুকে তিনি পরের দিনই তাদের সাথে শাদী দিয়ে ফেলবেন। শিরিবানু শাদী কবুল করুক আর না করুক, শিরিবানুকে তিনি জোর করেই তার হাতে তুলে দেবেন, আর সেই খন্নাস আদমি শিরিবানুকে বউ হিসাবে জোর করেই তুলে নিয়ে যাবে। শাদীর অনুষ্ঠানটি আকস্মিকভাবে এবং এক নিভৃত স্থানে সম্পন্ন করা হবে। সেই খন্নাস আদমি সেই মোতাবেক লোকজন যানবাহন সহকারে প্রস্তুত হয়ে আসবে। পরিকল্পনা এঁটে নিয়ে উভয়ে প্রস্তুতি নিতে থাকেন। সৌভাগ্যক্রমে এই ষড়যন্ত্রের তামাম কথা সেদিনে শিরিবানু ও তার আম্মা মদিনা বিবির কাছে ফাঁস হয়ে যায়। নিরুপায় হয়ে তারাও তাদের সিদ্ধান্ত স্থির করে ফেলেন। পরের দিন সকালে উঠে সকলেই দেখেন শিরিবানু আর তার আম্মা যে ঘরে থাকতেন সে ঘরের দুয়ার খোলা আছে, কিন্তু শিরিবানুরা নেই। তামাম মকান এবং আশপাশের মকানগুলিও তালাশ করে শিরিবানু আর তার আম্মাকে পাওয়া যায় না। আব্দুল আজিজের আব্বা আব্দুল খালেক সাহেব ফিরে এসে ঘটনা শুনেই ক্ষিপ্ত হয়ে যান। আব্দুল আজিজের আম্মার ষড়যন্ত্রের কথাও তার কাছে ফাঁস হয়ে যায়। এতে করে আব্দুল আজিজের আম্মাকে তিনি যার পর ন্যায় অপমান করেন এবং সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু অনেক মেহনত করার পরও ঢাকার ভেতরে বা বাইরে কোথাও তাদের অনুসন্ধান পান না। ঘটনা শুনে আব্দুল আজিজ দিশেহারা হয়ে গেলেন। সাময়িকভাবে মানসিক ভারসাম্য হারিয়ে ফেললেন। ছেলেকে উদ্ভ্রান্ত দেখে তার আম্মা তার কাছে আসতেই আব্দুল আজিজ তিক্ত কণ্ঠে বলে উঠলেন, শখ মিটেছে আপনার? উম্মিদ পূরণ হয়েছে? কামরুন নাহার বেগম ঢোক চিপে বললেন, বাপজান। আব্দুল আজিজ একইভাবে বললেন, এখন ঝালটা কার উপর ঝাড়বেন? কার উপর গায়ের জ্বালা মেটাবেন? সে কি বাপজান? সে কি? শিরিবানুরা কই? কোথায় রেখেছেন তাদের? নাকি সন্ডা লাগিয়ে দিয়ে গুম করে ফেলেছেন? তা মানে এসব কি কথা? এর আমি কি বলবো? তারা তাদের ঘরে ছিল, সকালে দেখি নেই। কিন্তু নেই কেন? কেন তারা নেই? আব্দুল আজিজ চিৎকার করে বললেন, জবাব দিন। কামরুন নাহার বেগম খেদ টেনে বললেন, সে কি বাপজান? এ কি তোমার আচরণ? আমি তোমার আম্মা। আম্মা? কে আম্মা? আপনি? আপনার মতো একজন জঘন্য আওরাতের গর্ভে আমি হয়েছি, এটা আমি বিশ্বাস করি না। কামরুন নাহার বেগম ধমকের সুরে বললেন, আব্দুল আজিজ বললেন, আমি আপনার সন্তান নই। কারো সন্তানকে চুরি করেছেন আপনি। আপনার পক্ষে সব কিছু করাই সম্ভব। খবরদার! আপনাকে আম্মা বলে ভাবতেও এখন আমার গলায় দড়ি দিতে ইচ্ছে হচ্ছে। নিজের অপরাধটা হালকা করার উদ্দেশ্যে কামরুন নাহার বেগম এবার মরিয়া হয়ে বললেন, তা যদি বলো তাহলে গলায় তোমার দড়ি দেয়াই উচিত। সামান্য একজন কাজের মেয়ের মহাব্বতে যে তার আম্মাকে এইভাবে অপমান করে, নিজের খানদানের মুখে চুন দিয়ে যে একজন তুচ্ছ বাদীর মেয়েকে শাদী করার জন্য দেওয়ানা বনে যায়, তার কি আর বেঁচে থাকা উচিত? আব্দুল আজিজ গর্জে উঠে বললেন, চুপ করুন। অনেক জঘন্য আচরণ করেছেন আপনি। নিজেকে আর কুৎসিত বানাবেন না। আব্দুল আজিজ বাদী? শিরিবানুর আম্মা বাদী হলে আপনিও তো বাদী। সহোদর ভাই না হলেও একই রক্ত দুই ভাইয়ের দেহেই বিদ্যমান। এক ভাইয়ের বউ বাদী হলে আর এক ভাইয়ের বউয়ের মান ইজ্জত কোন পর্যায়ের? শাহী বেগমের হায়া বলতে কিছুই কি নেই আপনার? কামরুন নাহার বেগম এবার উদ্ভ্রান্ত কণ্ঠে বললেন, ওরে তোমরা কে কোথায় রইলে? আব্দুল আজিজের আব্বাকে খবর দাও। আব্দুল আজিজ পাগল হয়ে গেছে।
আব্দুল আজিজ একই কণ্ঠে বললেন, থামুন, আপনি থামুন। পাগল যদি হয়েই থাকি, আপনিই তো তা বানিয়েছেন, আবার চিৎকার করছেন কেন? আব্দুল আজিজ, আপনার সাথে কথা বলতেও আমার রুচি নেই এখন। যত পারুন বদদোয়া করুন, আপনার সাথে সম্পর্ক আমার এখানেই শেষ। আব্দুল আজিজ ঘুরে দাঁড়াতেই দেখলেন তার আব্বাজান নিশ্চল হয়ে অদূরে দাঁড়িয়ে আছেন। তার চোখ মুখ একেবারে শুষ্ক। আব্বার উপর নজর পড়তে আব্দুল আজিজ শরম পেলেন। তৎক্ষণাৎ তিনি ছুটে গিয়ে দহলেজের পালঙ্কের উপর উপুড় হয়ে পড়ে গেলেন এবং সবলে কান্নার বেগ রোধ করতে লাগলেন। অল্পক্ষণ পরেই পিঠের উপর কার এক হাতের স্পর্শ পেয়ে আব্দুল আজিজ ধর্মর করে উঠে দেখলেন তার আব্বা আব্দুল খালেক সাহেব অত্যন্ত মলিন মুখে তার পাশে বসে আছেন। আব্দুল আজিজ উঠে বসতেই আব্দুল খালেক সাহেব ভারাক্রান্ত কণ্ঠে বললেন, আসলে কসুরটা আমারই হয়েছে বাপজান। ওই নাদান অরাতটাকে দোষারোপ করে কোনো লাভ নেই। ঠোঁট কামড় ধরে কান্নার বেগ রোধ করতে করতে আব্দুল আজিজ বললেন, আব্বাজান, বজ্জাত আওরাতটা যে এতটা বাড়াবাড়ি করবে তা আমার কল্পনাতেও আসেনি। আর বজ্জাতের শাস্তিটাও সেই জন্য এখন সে ভোগ করছে জিয়াদা। সে থেকে কথা তো বন্ধ করেছি, ঝি চাকর সহ বাড়ির সকলের সম্পর্ক তার সাথে ছেদ করে দিয়েছে। নিজের কাজ তামাম এবার নিজে করো। দুটো ভাতের জন্য শ্রীবানুরে এখানে কি তকলিফটা না করে গেছে, সেটা কিঞ্চিত বোঝো। আব্বাজান, ভুলটা আমারই। তোমার আম্মাজান যে একজন জ্ঞানহীন, জেদি আর হীনমন্যা মহিলা, এটা জানা সত্ত্বেও আমার এতটা উদাসীন থাকা ঠিক হয়নি। অবশ্য ভুলটা শ্রীবানুও করেছে। লজ্জায় জড়িয়ে না থেকে তোমাদের তামাম কথা আমার কাছে তার খুলে বলা উচিত ছিল। আব্দুল আজিজ ওই একইভাবে ধরা গলায় বললেন, আব্বাজান, কিছুটা অনুমান করলেও আমি তো গুরুত্ব দেইনি এতে এত। তোমার আম্মার ওই অতি আধিক্যের কারণেই আমি এতে গুরুত্ব দিতে যেয়েও থেমে গেছি। এর একমাত্র কারণ তোমার আম্মা যেটাকে হাঁ বলে, স্বাভাবিকভাবে আমি সেটাকে না বলেই ধরে নিই। এরপর যখন ঘটনাটা প্রকট হয়ে উঠল, তখন আমি স্থির করলাম শ্রীবানুকে নিজে আমি ডেকে নিয়ে সব কথা জেনে নেব, আর ঘটনাটা সত্যি হলে আল্লাহ তাআলার দরবারে আমি প্রাণ ভরে শুকরিয়া আদায় করব। আমার মরহুম ভাইয়ের এই এতিম মেয়েটার এমন সদ্গতি হলে এ দুনিয়ায় আমার চেয়ে অধিক খুশি হওয়ার মানুষ একমাত্র তার আম্মা ছাড়া দ্বিতীয় কেউ নেই। কিন্তু এই সময় হঠাৎ আমাকে সরকারি কাজে বাইরে যেতে হলো। একটু থেমে আব্দুল খালেক সাহেব পুনরায় বললেন, তুমিও তোমার সেই পত্রে এ সম্বন্ধে মোটেও কিছু বলনি। বাইরে থেকে যে যাই বলুক, আসলে তোমার সত্যিকারের অভিপ্রায় বা নিয়তটা কি তা জানতে পারলাম না। তুমিও যদি এই আজকের মতো সেদিনই সাহসী হতে, তাহলে কি আর এই অঘটনটা ঘটতে পারে? আব্দুল আজিজ অভিমান ভরে বললেন, আপনার উপর আমার যে বড়ই ভরসা ছিল আব্বাজান। আব্দুল খালেক সাহেবও দুঃখিত কণ্ঠে বললেন, তোমার আব্বাজান তো আর সব জানতা নয় বাপজান। তোমার আম্মাজান যতই ছেলেমেয়ে করুক আর শ্রীবানুদের সে অভিপ্রায়ই থাকুক, আসলে তোমার অভিপ্রায়ও তাদের সাথে সমান্তরাল কিনা তা আমি জানব কি করে? আব্বাজান, না উম্মিদ হয়েও না বাপ। তারা যদি কোথাও গিয়ে মারা না পড়ে থাকে আর শ্রীবানুর মোহাব্বত যদি সহি হয়, তাহলে আল্লাহ তাআলা নিশ্চয় আমাদের সাদা দিলে অধিক আঘাত করবেন না। কিন্তু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এর চেয়ে তো বড় কোনো সান্ত্বনা নেই বাপজান। তুমি খবর করো, আমিও খবর করতে থাকি, এরপর আল্লাহ তাআলার ইচ্ছা। আব্বাজানের হাত এড়াতে না পেরে আব্দুল আজিজ সে রাতটা কোনো মতে সেখানেই কাটালেন। পরের দিনই কাজের এবং স্বস্তি পাওয়ার অজুহাতে আব্বাজানের হাত সবিনয়ে এড়িয়ে আব্দুল আজিজ সরকারি এলাকায় চলে এলেন এবং নবাব বাহাদুরের সাথে মোলাকাত করার ইরাদায় সরকারি মেহমানখানায় স্থান নিলেন। নবাব শায়েস্তা খান তখনও দিল্লি থেকে ফেরেননি। কয়েকদিনের মধ্যেই ফিরে আসবেন জেনে আব্দুল আজিজ মেহমানখানায় দিন কাটাতে লাগলেন এবং এই অবসর সময়টা তিনি শ্রীবানুর খোঁজ খবরে নিয়োগ করলেন। ঢাকার শহর এলাকায় এবং ঢাকার বাইরে গ্রাম এলাকায় তার ধারণা মাফিক স্থানগুলোতে তিনি কয়েকদিন একটানা তালাশ করে ফিরলেন, কিন্তু সবই পণ্ডশ্রম। কোথাও কোনো হদিশ সন্ধান না পেয়ে অবশেষে তিনি হতাশ এবং ক্লান্ত হয়ে এই ব্যর্থ চেষ্টা বাদ দিলেন। তিনি চিন্তা করে দেখলেন, বাংলা মুলুক বিশাল এক মুলুক, এর কোন এলাকায় কোন দিকে তারা চলে গেছেন?
একেবারে অন্ধকারে এভাবে তালাশ করা যুক্তিহীন। কোনো সূত্রে এর কিছুটা আভাস ইঙ্গিত পাওয়া গেলে তবে সেদিকে ছোটাছুটি করা যাবে। তাই ঢাকার ভেতর বাইরের বন্ধু-বান্ধব এবং বিশ্বস্ত লোকজনদের এ ব্যাপারে চোখ কান সক্রিয় রাখার অনুরোধ জানিয়ে আব্দুল আজিজ আপাতত এই চেষ্টা থেকে নিবৃত হলেন। ইতোমধ্যে একদিন নবাব শায়েস্তা খান দিল্লি থেকে ফিরে এলেন।